তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম অ্যাশ ফরেস্ট রেলমে জু ইয়াং পুরো ভিলেজ জুড়ে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে এসে জানতে পারে যে সব ওয়াইল্ড লোকদের সিলভার পিটিশনের পাওয়ার ব্যবহার করা শিখিয়েছে এবং তাদের বিভিন্ন টেকনিক্স দিয়েছে, যার ফলে তারা খুব দ্রুত ইভলভ করতে পেরেছে। কিন্তু ধীরে ধীরে তাদের মনে গ্রিড জন্ম নিতে শুরু করেছে। সিলভার পিটিশনার এই ব্যাপারে একদমই আনঅ্যাওয়্যার ছিল। অন্যদিকে ইয়াং জাওয়ান ফুইনকে বন্দি করে রেখেছিল, কারণ সে তার ডিকে পাওয়ারকে এজ করতে চেয়েছিল। সুপারভাইজার তাকে জানায় যে ডোমেইনসের ভেতরে অনেক প্রবলেম দেখা দিয়েছে আর লোকজন খুব দ্রুত লেভেল ক্রস করে ফেলছে। এই কথা শুনে সে ভীষণ রেগে যায়। এরপর আমরা দেখি ইয়াং জাওয়ান লক্ষ্য করে যে পুরো সেকেন্ড মেরিডিয়ান্স কেসের ভেতরেই সমস্যা চলছে আর রেলমের মধ্যে কেওস তৈরি হয়েছে, কারণ জু ইউয়ানের ডিসাইপলস চারদিকে রুল ব্রেক করছে। সুপারভাইজার বলে যে ইমমর্টাল সিনিং ফরমেশনে নিশ্চয়ই কোনো ফল্ট দেখা দিয়েছে, কারণ এটা গত 1 লাখ বছর ধরে ঠিকঠাক কাজ করে আসছিল। সম্ভবত এর মধ্যে ড্যামেজ হয়েছে আর সেই কারণেই কাল্টিভেশন দ্রুত হচ্ছে। ইয়াং জাওয়ান বলে যে এই ফরমেশন তো জু টংয়ের তৈরি, তাহলে এতে কিভাবে ডিফেক্ট আসতে পারে। এরপর সে তার 4 জন স্ট্রিট ব্লাড সার্ভেন্টকে সেখানে ডেকে পাঠায় এবং নির্দেশ দেয় যে যারা সেকেন্ড মেরিডিয়ান্সে এন্টার করেছে তাদের সবাইকে এলিমিনেট করে দাও। এরপর আমরা রিজিয়ন 33 এর সিন দেখি, যেখানে কাং চুচু এখনও লোকজনকে ডোমেইন ক্রস করতে হেল্প করছিল। এর বদলে তারা তাকে পেমেন্ট দিচ্ছিল, আর এভাবেই কাং চুচু ইতিমধ্যেই অনেক টাকা আর্ন করে ফেলেছিল। সে ওই ইমমর্টেলকে বলে, যতদিন তুমি আমাকে ভালো পেমেন্ট দিতে থাকবে আমি অবশ্যই তোমাকে হেল্প করব। তখন বিশান বলে যে আমরা এই ডোমেইনের সব পিটিশনারকে বাইরে বের করে দিয়েছি, এখন আমাদের সামনে এগোনো উচিত। ঠিক সেই সময় 2 জন ব্লাড সার্ভেন্ট সেখানে পৌঁছে যায় এবং চুচুর ওপর অ্যাটাক করতে আসে, কিন্তু বিশান তার সুরা পাম দিয়ে দুজনকেই আটকে দেয়, ফলে তারা দূরে ছিটকে যায়। এখন আমরা রিজিয়ন 36-এরও দৃশ্য দেখি, যেখানে লো জিয়ান আর ডংমিন অ্যারিনাতে উপস্থিত ছিল। তারা সেখানে সব ফাইট জিতে ফেলেছিল আর এখন আর কেউই তাদের চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছিল না। তারা সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই 2 জন ব্লাড সার্ভেন্ট তাদের মারতে আসে। এরা সেই একই সার্ভেন্ট যাদের ইয়ান জাওয়ান পাঠিয়েছিল। অ্যারিনাতে বসে থাকা লোকজন বলে ওঠে, এরা ব্লাড গড স্পিরিট, যাদের তখনই পাঠানো হয় যখন কোনো রিজিয়নে বড় প্রবলেম দেখা দেয়। সবাই ভয় পেয়ে যায়, কারণ ব্লাড গড স্পিরিটের পাওয়ার এতটাই ভয়ঙ্কর যে তারা খুব সহজেই কাউকে মেরে ফেলতে পারে। সেই ভয়ে সবাই নিজের শরীর ব্লাস্ট করে দেয়, যাতে তাদের সোল বেঁচে থাকে আর সেখান থেকে পালিয়ে যায়। লো জিয়ান যখন দেখে যে লোকজন নিজেরাই সুইসাইড করে নিয়েছে, তখন সে বুঝে যায় যে এই 2 ব্লাড সার্ভেন্ট নিশ্চয়ই খুব পাওয়ারফুল। ডংমেন তাদের সঙ্গে ফাইট করতে এগিয়ে যায়। এক সার্ভেন্ট তার উপর নিজের ডার্ক মিয়াজমা দিয়ে অ্যাট্যাক করে, কিন্তু ডংমেনের কিছুই হয় না আর সে পাল্টা ফাইট শুরু করে দেয়। একই সময় লো জিয়ান অন্য সার্ভেন্টের সঙ্গে ফাইট করতে এগিয়ে আসে। দুজনের পাওয়ার এতটাই বেশি ছিল যে তারা 2 ব্লাড সার্ভেন্টকেই মারধর করতে থাকে এবং খুব সহজেই তাদের ডিফিট করে ফেলে। লো জিয়ান বলে, এই দুজনের কাছ থেকে আমরা সেকেন্ড মেরিডিয়ান সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাব। অন্যদিকে কাং চুচু আর উশিও ওই 2 ব্লাড সার্ভেন্টকে ধরে বেঁধে ফেলেছিল। চুচু তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো আর কে তোমাদের পাঠিয়েছে, কিন্তু তারা কিছুই বলে না। তখন চুচু একটি স্ক্যাটি বজার বটল নিয়ে আসে এবং বলে, এটা আমি ইমমর্টাল রিয়ালমের সবচেয়ে নোংরা জিনিস দিয়ে বানিয়েছি। এর স্মেল ভীষণ খারাপ আর এর মাত্র 1 ফোঁটা দিলেই তোমরা হাজার হাজার বছর এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবে না, এমনকি নিজের মাস্টারের কাছেও ফিরে যাওয়ার যোগ্য থাকবে না। তাই ভালো হবে সত্যিটা বলে দাও, তোমরা এখানে কার জন্য এসেছো। তখন সেই সার্ভেন্টরা বলতে শুরু করে যে তাদের মাস্টার ইয়ান জাওয়ান পাঠিয়েছে, কিন্তু তবুও চুচু তাদের ওপর সেই বটল ছুড়ে দেয়। একই সময় ডংমেন আর লো জিয়ানও তাদের ওপর মারধর করে ইয়ান জাওয়ানের নাম বের করে আনে। এরপর আমরা ওগ্লাভেন রেলমের সিন দেখি, যেখানে এখন মানুষ পাওয়ারের লোভে একে অপরের প্রাণের শত্রু হয়ে উঠেছে। তারা নিজেদের সঙ্গীদেরই মেরে তাদের পাওয়ার শোষণ করছিল, যার ফলে তাদের পাওয়ার বাড়ছিল। কিন্তু একে অপরকে মারার কারণে পুরো গ্রামে কেয়স ছড়িয়ে পড়েছিল। জু ইয়াং এই সবকিছু নিজের চোখে দেখছিল। ডিমনিক বয় সব লোককে মেরে তাদের পাওয়ার অ্যাচ করে নিজেকে ভীষণ পাওয়ারফুল বানিয়ে ফেলেছিল, আর এতে সে খুব খুশি ছিল। জু ইয়াং তাকে বলে, তুমি নিজের সঙ্গীদের আঘাত করেছ। আমার মাস্টার জু টং এই সেকেন্ড মেরিডিয়ান্স তৈরি করেছিলেন। তোমার মতো প্রাণীদের এই রেলমের ভেতরে এতদূর এগোনোর সুযোগ দেওয়াই উচিত ছিল না। ডিমনিক বয় বলে, তোমার মাস্টার নিশ্চয়ই জু টং। আসলে ওর কারণেই আমি এমন হয়েছি, কারণ সে যখন এই রেলমে এসেছিল তখন এই রেলমের গার্ডিয়ান গডকে মেরে ফেলেছিল। তার সেই স্ল্যাশ ছিল ভয়ঙ্কর পাওয়ারফুল, যার সামনে কিছুই টেকেনি। তখনই আমি বুঝেছিলাম যে মানুষের পাওয়ার অ্যাচ করলেই আমি আরও স্ট্রং হতে পারব। এরপর সে জুইয়াংয়ের পাওয়ার অ্যাচ করার জন্য তার উপর অ্যাটাক করতে আসে। জুইয়াং বলে, তুমি একেবারে মূর্খ, আর নিজের এনার্জি অ্যাটাক দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে।
এরপর জুইয়াং সিলভার পেটিশনারকে সেই গ্রামের অবস্থা দেখায়। এটা দেখে সিলভার পেটিশনার ভীষণ আপসেট হয়ে যায়। জুইয়াং তাকে বলে, এই লোকেরা লোভের বশে একে অপরকে মারতে শুরু করেছে, আর এটা হয়েছে কারণ তুমি তাদের সামর্থ্যের চেয়েও বেশি দিয়ে ফেলেছিলে। এরা ছিল ওয়াইল্ড মানুষ, কিন্তু তুমি তাদের অতিরিক্ত টেকনিক্স আর পাওয়ার ব্যবহার করা শিখিয়েছ, যার ফলে এরা বন্য পশুর মতো হয়ে গেছে আর একে অপরকেই মারতে শুরু করেছে। কোনো মানুষ যদি সময়ের আগেই কোনো কিছু পেয়ে যায়, তাহলে সে সেই জিনিসের কদর বোঝে না। সিলভার প্যাটিশনার বলে, তুমি ঠিকই বলছো, এরা সবাই লোভী হয়ে গেছে। তখনও গ্রামে কিছু লোক বেঁচে ছিল, আর তারা একে অপরকে লুট করতেই ব্যস্ত ছিল। সিলভার প্যাটিশনার গভীর অনুতাপে বলে, আমি কখনোই এটা চাইনি। আমি তো ভেবেছিলাম এই ওয়াইল্ড মানুষদের পাওয়ার দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দেব, যাতে তারা আকাশের উচ্চতা অনুভব করতে পারে। কিন্তু এখন আমার এই ভুল শুধরে নেওয়ার সময় এসে গেছে। এরপর সে রাগে নিজের পাওয়ারফুল টেকনিক ব্যবহার করে, যার ফলে পুরো জায়গাটা ধ্বংস হতে শুরু করে। ভয়ঙ্কর লাইটনিং স্ট্রাইক নামতে থাকে আর পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। সব মানুষ মারা যেতে থাকে, আর অল্প সময়ের মধ্যেই পুরো গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সিলভার পেটিশনার আসলে জুটংয়ের পুরনো রূপ ছিল। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে একটি নতুন সেক্ট শুরু করবে, যার নাম রাখবে লালাং সেক্ট। এরপর আমরা সেকেন্ড মেরিডিয়ান স্কোয়ারের সিন দেখি, যেখানে সুপারভাইজার জিয়াংরেন একটি স্ক্রোল নিয়ে যাচ্ছিল। সেখান থেকে সে জানতে পারে যে তারা যে 4 জন স্পিড গড পাঠিয়েছিল তারা সবাই মারা গেছে। এতে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই সোনিয়াং সেখানে পৌঁছে যায়। সে সুপারভাইজারকে গভীর ঘুমে পাঠিয়ে দেয় এবং তার সোল অর্জন করে। এর মাধ্যমে সে জানতে পারে যে ডিকে পাওয়ার গার্ল অর্থাৎ ফুইনকে তারা বন্দি করে রেখেছে। এটা জানার পর সে তাকে উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। সুপারভাইজারের রূপ নিয়ে সে নিচের বেসমেন্টে চলে যায়। সেখানে ফুইনকে বন্দি করে রাখা হয়েছিল। সোনিয়াং তাকে জিজ্ঞেস করে, তোমাকে এখানে কেন আনা হয়েছে? ঠিক তখনই ইয়ান জিয়াভান সেখানে চলে আসে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সোনিয়াং বলে, আমরা যে 4 জন স্পিড গড পাঠিয়েছিলাম তারা সবাই মারা গেছে, তাই আমি খুব চিন্তিত হয়ে পড়েছি। ইয়ান জিয়াভানের সন্দেহ হতে শুরু করে, কারণ সুপারভাইজার কখনোই তার কাজ নিয়ে এভাবে কথা বলতো না। সোনিয়াং নিজের ড্যাগার বের করে নেয়। ইয়ান জিয়াভান বলে, তুমি সুপারভাইজারের রূপ নিতে পেরেছ ঠিকই, কিন্তু তুমি এটা জানো না যে সে আমার কাজ নিয়ে কখনোই এতটা মাথা ঘামায় না। সোনিয়াং তাকে দূরে ঠেলে দিয়ে অ্যাট্যাক শুরু করে। সুনিয়াংয়ের স্পিরিচুয়াল ওয়েপন ছিল একটি হাইয়েস্ট কোয়ালিটি স্পেস ওয়েপন, যেটা দেখে ইয়ান জাভান অবাক হয়ে যায়। সুনিয়াং তাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ান জাভান সব অ্যাটাকই এড়িয়ে যায়। সুনিয়াং তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, এখন সময় এসেছে আমার বাকি বন্ধুদেরও এখানে ডাকার। সে সেই স্পেস ড্যাগার দিয়ে একটি বটল ওপেন করে, আর সেখান থেকে টিং ফিং সেখানে পৌঁছে যায়। ইয়ান জাভান হেসে বলে, তুমি তো শুধু একজন হেল্পারই ডেকেছ। ঠিক তখনই কং ইয়ান, কিংই, লিয়াশো, লো চ্যান, জিয়াফিং, হ্যাপি ডগ আর এনজি ক্রো সেখানে উপস্থিত হয়। তারা সবাই সেকেন্ড মেরিডিয়ান্সে এসে খুব খুশি হয়। কং ইয়ান জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমাদের সবাইকে এখানে নিয়ে এলে? সুনিয়াং বলে, মাস্টার আমাকে এই স্পেস ড্যাগার দিয়েছিলেন, যার মাধ্যমেই আমি তোমাদের এখানে আনতে পেরেছি। ঠিক তখনই লি আশুর নজর ফুইনের ওপর পড়ে। অবাক হয়ে বলে, তোমাকে এখানে কে বন্দি করে রেখেছে? সে সেখানে থাকা চেইনস কেটে দেয়, কিন্তু ফুইনের পাওয়ার অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। ইয়ান জাভান সবাইকে দেখে আনন্দিত হয়। সে বলে, তোমরা সবাই পোকামাকড়ের ঝাঁকের মতো, যারা আমার এই সেকেন্ড মেরিডিয়ান্সে ঢুকে পড়েছ। তাড়াতাড়ি আমার সামনে সারেন্ডার করো। এরপর সে সবার ওপর অ্যাট্যাক করে, আর ভয়ঙ্কর ব্লাস্ট হয়, কারণ তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এর ফলে সবাই সেকেন্ড মেরিডিয়ান্সের গভীরে ঢুকে পড়ে। এরপর ইয়ান জাভান নিজের ইভিল অরা অ্যাক্টিভেট করে ডিভাইন বোন বিস্ট বের করে, যেটা সে অরা অফ হেট্রেড দিয়ে ক্রিয়েট করেছিল। ডিভাইন বোন বিস্ট কিংগি আর বাকিদের উপর অ্যাট্যাক করতে যায়। কং ইয়ান তার পয়জন বাটারফ্লাই টেকনিক দিয়ে অ্যাট্যাক করে, কিন্তু বোন বিস্টের কিছুই হয় না, কারণ সেটা আগেই একটি মৃত ইমমর্টালের বডি দিয়ে তৈরি করা হয়েছিল। কিংগিও অ্যাট্যাক করে, কিন্তু তার পাওয়ার ফিয়ার্স হলেও সে তাকে আঘাত করতে পারছিল না। একে একে সবাই অ্যাট্যাক করতে থাকে, কিন্তু কিছুই কাজ করছিল না। এতে ইয়ান জাভান আরও খুশি হয়ে যায়। সে বলে, তোমরা যত চেষ্টাই করো না কেন, আমার ডিভাইন বোন বিস্টকে আঘাত করতে পারবে না। এরপর বোন বিস্ট সবাইকে মারতে শুরু করে, কিন্তু কেউই হাল ছাড়ে না। তখন টিংফিংয়ের মাথায় একটি আইডিয়া আসে। সে বলে, এই বিস্ট হাড় দিয়ে তৈরি, তাই একে আঘাত করা যায় না, কিন্তু একে কামড়ে খাওয়া তো যায়।
সে হ্যাপি ডগকে অ্যাট্যাক করতে পাঠায়। হ্যাপি ডগ ছিল ভীষণ পাওয়ারফুল আর হাড় চিবোতে এসে খুবই দক্ষ ছিল, তাই সে খুব সহজেই বোন বিস্টের হাড় ভেঙে ফেলতে থাকে। এটা দেখে ইয়ান জাওয়ান হতভম্ব হয়ে যায়। ডিভাইন বোন বিস্ট তখন হ্যাপি ডগের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করে, কারণ হাড় ভাঙার ফলে তার পাওয়ার বডি থেকে বেরিয়ে যেতে থাকে। অল্প সময়ের মধ্যেই হ্যাপি ডগ তাকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়। ইয়ান জাওয়ান এটা দেখে ভীষণ দিশেহারা হয়ে পড়ে। আর এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এখন দেখি চুচু এবং উশান সেকেন্ড মেরিডিয়ান ফরেস্টে থাকে। ঠিক তখনই চুচু এক পরিচিত অরার উপস্থিতি অনুভব করে, যেটা ভ্যানজু। ভ্যানজু চুচুকে দেখে খুশি হয় এবং বলে, আমার ভাবতেও না পারতাম আমরা আবার দেখা করতে পারবো। ভ্যানজুও চিনে ফেলে যে এরা দুইজনই জিয়ানের ডিসাইপল। সে জিজ্ঞেস করে, তোমরা দুজন কিভাবে এখানে ঢুকলে? তারা সামনে এসে তার রাস্তা আটকে দেয়। ভ্যানজু চুচুকে বলে, এই জায়গাটা খুব শিগগিরই আমার মাস্টারের কন্ট্রোলে চলে আসবে, যার ফলে এই সেকেন্ড মেরিডিয়ান ধ্বংস হয়ে যাবে। যদি তুমি বাঁচতে চাও তাহলে শুধুমাত্র আমাদের অ্যানসেস্টার জু ইয়াংকে ফলো করেই নিরাপদে বাঁচতে পারবে, আর আমি তোমাকে গাইড করব। ভ্যানজু চিন্তিত হয়। সে প্রথমে তাদের আক্রমণ করার কথা ভাবছিল, কিন্তু জানতো যে জু ইয়াং তার শক্তি দিয়ে কিছুই করতে পারবে না, যার কারণে এই সেকেন্ড মেরিডিয়ান দ্রুত বিশৃঙ্খলায় পড়বে। এরপর আমরা সেকেন্ড মেরিডিয়ান সোলের সিন দেখতে পাই। হ্যাপি ডিভাইন বোনকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে। সুনিয়া হাসছে এবং বলছে, এটা অনেক ভালো হয়েছে। জিহান এখন বুঝতে শুরু করেছিল যে তার জু টোংয়ের সাথে কিছু সংযোগ আছে, কারণ তার মধ্যে সেই এনার্জি ছিল যা জু টোং অর্থাৎ জু ইয়াংয়ের মাস্টার মারার চেষ্টা করেছিল। সে তার অরা ছড়িয়ে দিয়ে সবাইকে জিজ্ঞেস করে, তোমাদের সব কারা জু টোংয়ের সাথে অনেক সম্পর্ক আছে? কিংই বলে, তুমি আমাদের বলো তোমার আমাদের অ্যানসেস্টার মাস্টারের সাথে কি সম্পর্ক। ইয়ান জুয়ান বুঝতে পারে যে সে জু টোংয়ের ডিসাইপল এবং তাই হাসতে হাসতে বলে, তোমরা সবাই দুর্বল, তোমাদের জানার যোগ্যতাও নেই যে আমার অ্যানসেস্টার জু টোংয়ের সাথে আমার সম্পর্ক কি। এরপর সে তার একটি অরা অ্যাক্টিভেট করে। পিও রেগে বলে, তুমি কাকে দুর্বল বলছো? তুমি নিজেই দুর্বল, আর আমাদের মাস্টারের অবজ্ঞা করার সাহস কিভাবে করলি? সে কিনির সাথে মিলে একটি স্কিল অ্যাক্টিভেট করে। টিং ফাংও তাদের পায়ার যোগ করে, যার ফলে তারা ইয়াং জুয়ানের আক্রমণ থামিয়ে দেয়। এখন লিশু এবং কিংই তার ওপর আক্রমণ করে। তাদের হাতে তার সোল টেকনিক থামিয়ে রেখেছিল। সে ইরানিকে বলে, তুমি কাল্টিভেশন লেভেলের তুলনায় অনেক দুর্বল, কিন্তু তোমার ট্যালেন্ট এত ভালো কেন? আফসোস, এখন তুমি আমার হাতে মারা পড়বে। তারপর তারা দুজনকে দূরে সরিয়ে দিয়ে মারার চেষ্টা করে। টিং ফাংও তার ওপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু ইয়ান জুয়ান তার স্পিয়ার ধরে নেয় এবং মারতে যাচ্ছিল। তখন লিশু এবং কিংই আবার আক্রমণ করতে আসে, কিন্তু ইয়ান জুয়ান তার ডেভিল স্কাল অ্যাক্টিভেট করে, যা টিং ফাংকে তার মধ্যে ফেলে দেয়। স্কাল তাকে গিলে ফেলে। সবাই চিন্তিত হয়ে পড়ে। কোং জান তার বিষ দিয়ে আক্রমণ করে, কিন্তু স্কালের কিছু হয় না। এখন ইয়ান জুয়ান তার ওপর আক্রমণ করে, তাকেও স্কালের মধ্যে ফেলে দেয়। কিংই এবং বাকিরা একসাথে আক্রমণ করতে যায়, কিন্তু স্কাল তাদের আটকে রাখার চেষ্টা করে। ইয়ান জুয়ান কিংইকে স্কালের ভিতরে ফেলে দেয়। তখন বার্নিং ক্রো রেগে যায় এবং তার আগুন দিয়ে স্কালকে জ্বালাতে শুরু করে। লো চেইন তার ডেমনিক দিয়ে আক্রমণ করে, কিন্তু তাকে কিছু হয় না। সবাই চিন্তিত হয়ে পড়ে, ভাবছে এবার তার মোকাবেলা কিভাবে করবে। ঠিক তখন লো জিয়ান এবং ডোং মেই এসে তাদের আক্রমণে স্কালকে ধ্বংস করে দেয়। ইয়ান জুয়ান বলে, দুইজন আরও যোগ হয়েছে, কিন্তু তোমরা সবাই দুর্বল, আমি একাই তোমাদের সামলাতে পারবো। বিহাও বলে, ওল্ড ফ্রিক, তোমার বকবক বন্ধ করো। তুমি লিঙ্ক সেক্টের ডিসাইপলদের খুব দুর্বল ভাবো, কিন্তু শিগগিরই এর দাম চকাতে হবে। ইয়ান জুয়ান রেগে বলে, মেয়েরা, তোমরা সবাই খুব অহংকারী। এখন আমি তোমাদের আমার আসল শক্তি দেখাবো, যার সামনে তুমি আমাকে ভিক্ষা চাইতে বাধ্য হবে। সে সময় নষ্ট না করে সু পিউরিফাইং ফায়ার অ্যাক্টিভেট করে, যা সবাই অনুভব করেছিল। তারপর সে তার অরা দিয়ে ইয়ান জুয়ানকে নিচে নামিয়ে দেয়। সে অবাক হয়। বার্নিং ক্রো ওই অরা চিনে নিয়েছে। সবাই খুব খুশি হয়, কারণ অ্যানসেস্টার লাস্তে চলেছে। বার্নিং ক্রো এখন জু ইয়াংকে নিতে চলে যায়। ইয়ান জুয়ান এবং লুও জিয়ানের মধ্যে লড়াই শুরু হয়। জু ইয়াংও বার্নিং ক্রোয়ের সঙ্গে চলে আসে। জু ইয়াং ইয়ান জুয়ানকে বলে, তোমার এখানে থাকার অনেক বছর হয়েছে, কিন্তু তুমি তোমার শক্তিতে কোনো উন্নতি করনি। ইয়ান জুয়ান জিজ্ঞেস করে, তুমি কে যিনি আমার অরা ধ্বংস করেছ? ইয়ান জুয়ান চিন্তিত হয়ে পড়ে, কারণ অরা তার বহু বছর ধরে জমা করা হেডেড অরা ছিল। সে জিজ্ঞেস করে,
তুমি কিভাবে এটা শেষ করতে পারলে? জিহান বলে, সেকেন্ড মেরিডিয়ান্সের জন্য কখনোই মাস্টারের দরকার হয়নি। এরপর জিহান পুরো সেকেন্ড মেরিডিয়ান্সের সব এরিনা ধ্বংস করতে শুরু করে, যার ফলে সব ডেভিল বিস্টস মারা যেতে শুরু করে। ইয়ান জুয়ান কুই পুরো জায়গাটাকে ধ্বংস হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। জিহান গ্রেনো সেখানে উপস্থিত ছিল। সে বলে, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি আমার সাহায্য করো, না হলে এই মাসের স্পেশাল স্টোনও পাবে না। জুং রেন বলে, তুমি তো আগে থেকেই এই মাসের আমার সব স্পিরিচুয়াল স্টোনস কাটিয়ে দিয়েছ। আমি অনেক কষ্টে এই সেকেন্ড মেরিডিয়ান ম্যানেজ করতে আসছি, তাই প্র্যাকটিস করারও সময় পাই না, আর এখনও পর্যন্ত একটাও স্পেশাল স্টোন পাইনি। তাই আমি তোমার জন্য আর কোনো কাজ করতে চাই না। ইয়ানজুয়ান রেগে তার উপর আক্রমণ করে তাকে দূরে ঠেলে দেয়, কিন্তু সুনিয়া তাকে ধরে ফেলে। ইয়ানজুয়ান খুশি হয়ে বলে, তুমি ভাবছ কি তুমি জিতেছ, কিন্তু এখনও আমার পাওয়ার দেখনি। সে ইমমর্টাল এবং ডেমনিক পাওয়ার অ্যাড করে ইমমর্টাল সামানিং ফরমেশন অ্যাক্টিভেট করে, যার ফলে সেকেন্ড, থার্ড এবং বাকি সব মেরিডিয়ান্সের মানুষদের এনার্জি বের হয়ে ওই ফরমেশনে জমা হতে থাকে। ইয়ানজুয়ান হাসতে হাসতে বলে, এখন সব গড পাওয়ারও আমার হবে। তার ডিকে পাওয়ারও তার শরীর থেকে বের হতে শুরু করে, অর্থাৎ তার পাওয়ারও সেই ফরমেশনে অ্যাড করছে। কিয়ঙ্গি চিন্তিত হয়ে বলে, আমাদের সবাইকে আমাদের স্পিরিচুয়াল পাওয়ার রক্ষা করতে হবে। সবাই প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে যাতে ইয়ানজুয়ান তাদের পাওয়ার ছিনিয়ে নিতে না পারে, কিন্তু ওই ব্যারিয়ার তাদের এনার্জি রোধ করতে পারে না। একসাথে ইয়ানজুয়ান তাদের পাওয়ার অ্যাড করতে শুরু করে, যার ফলে বার্নিং ক্রো এবং বাকিরা চিন্তিত হয়। বার্নিং ক্রো বলে, ওহ, ফরমেশনটা সত্যিই শক্তিশালী। সুনিয়া বলে, ইয়ানজুয়ান তার শক্তি দিয়ে এমন ফরমেশন তৈরি করতে পারে না, তাহলে এটি কে তৈরি করেছে? জোয়া বলে, 1000 বছর ধরে তুমি আমার মাস্টার জু টংয়ের ফরমেশন ভেঙে ভেঙে 20% ব্যবহার করার চেষ্টা করেছ। এটা সত্যিই অসাধারণ। সবার বুঝতে দেরি হয়নি যে এটি ইমমর্টাল সামানিং ফরমেশন যা জু টং তৈরি করেছিলেন। লোজিয়ান বলে, যখন পৃথিবীতে নাগাট আসেনি তখন জু টং তাদের মোকাবিলা করেছিলেন এবং তাদের হত্যা করেছিলেন। তারা অবশ্যই এই ফরমেশন ব্যবহার করেছিলেন যা 9 গডসের পাওয়ার অ্যাড করেছিল। পিয়াও এবং বাকিরা ইয়ানজুয়ানের উপর আক্রমণ করতে গিয়ে ফ্রিজ হয়ে যায় ফরমেশনের শক্তির কারণে। তারা তাদের জায়গা থেকে সরতে পারে না। টিংফাং চিন্তিত হলে ইয়ানজুয়ান বলে, এই সমগ্র পৃথিবীর শক্তি এখন আমার নিয়ন্ত্রণে, তোমাদের শক্তিও আমার নিয়ন্ত্রণে, তাই আমি তোমাদের থামাতে পারছি না। এরপর সে সবাইকে নিয়ন্ত্রণ করে জু ইয়াংয়ের ওপর আক্রমণ করতে পাঠায়। তারা জুইয়াংয়ের উপর আক্রমণ করতে চায় না, তাই নিজেকে থামানোর চেষ্টা করে, কিন্তু পারেনি। একটি প্রবল স্পট ঘটে, কিন্তু জুইয়াংকে কিছু হয়নি। জুইয়াং ইয়ানজুয়ানকে বলে, তুমি মাত্র এই ফরমেশনের কারণে 9-এর মধ্যে 8টি গডের পাওয়ার পেয়েছ। ইয়ানজুয়ান বলে, তুমি সঠিক বলছ, আমি এখনও ফার্স্ট মেরিডিয়ান পর্যন্ত পৌঁছাইনি, কিন্তু এখন তুমি এখানে আছো, তাই তোমার পাওয়ার দিয়ে আমি এটা সম্ভব করব। জুইয়াং হাসে। ইয়ানজুয়ানকে আক্রমণ করতে আসে, কিন্তু জুইয়াং তার ব্যারিয়ারের কারণে আক্রমণ থামিয়ে দেয়। ইয়ানজুয়ান সেই পাওয়ারও অ্যাবজর্ভ করে বলে, এবার এই পাওয়ার দিয়ে আমি একটি নতুন দুনিয়া এবং রিয়াল তৈরি করব। জুইয়াং বলে, তোমার চিন্তা সত্যিই খুব নিম্নমানের। বার্নিং ক্রুও বলে, তোমার কাছে পুরো দুনিয়া নিয়ন্ত্রণ করার শক্তি আছে, তারপরও তুমি একটি ট্র্যাজেডি তৈরি করার কথা ভাবছ? সত্যিই তোমার চিন্তা অদ্ভুত। ইয়ানজুয়ান হাসতে হাসতে বলে, তোমরা যা ভাবো না কেন, নতুন রিয়াল তৈরি করাই আমার স্বপ্ন। এখন আমি তোমাদের আমার রিয়াল তৈরি করে তার গেমে আটকে দিব। জুইয়াং তাকে বলে, তুমি অনেক দিন ধরে আমার মাস্টার জু টংকে ফলো করছো, কিন্তু বোঝনি ও কী চেয়েছিল। তারপর সে তার আঙ্গুল দিয়ে ইয়ানজুয়ানকে দূরে ঠেলে দেয়। ইয়ানজুয়ান অবাক হয়ে বলে, তুমি তোমার স্পিরিচুয়াল পাওয়ারও ব্যবহার করনি, আর আমার উপর এত শক্তিশালী আক্রমণ করল কিভাবে? তুমি আসলে কে? জুইয়াং বলে, তুমি এক অকেজো পাগল। বার্নিং ক্রো বলে, আমার বসের কাছে অসীম শক্তি আছে। যখন সে মাত্র 5 বছর ছিল তখন তার ইমমর্টাল জু টংয়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা ছিল। সে 1000 বছর ধরে কাল্টিভেশন করেছে। তারপর সে ইয়ান জুয়ানকে বলে, তুমি ছোট হওয়ার কারণে কখনো তোমার মাথা তুলে আকাশ দেখনি। এখন তোমার পাওয়ার দিয়ে সেই ফরমেশন পুরোপুরি অ্যাক্টিভেট করো। ফরমেশন হলো ফার্স্ট মেরিডিয়ানে যাওয়ার পথ। ইয়ান জুয়ান তা দেখে অবাক হয় এবং নিজেকে খারাপ বলতে থাকে, আমি 1000 বছর ধরে এই ফার্স্ট মেরিডিয়ান খুঁজছি, কিন্তু তা আমার চোখের সামনে ছিল। টিংফ্যাং ফরমেশনে আক্রমণ করতে দ্রুত যায়, কিন্তু ফরমেশন অনেক শক্তিশালী ছিল। জুইয়াং ভাবে, মাস্টার, তুমি সত্যি আমার জন্য কি পরিকল্পনা করেছ? সে তার এনার্জি দিয়ে ফরমেশন ধ্বংস করে দেয়, যার ফলে ফার্স্ট মেরিডিয়ানে যাওয়ার পথ খুলে যায়।
জু ইয়াং বার্নিং ক্রো এবং বাকি ডিসাইপলদের সঙ্গে ফার্স্ট মেরিডিয়ান্সের দিকে চলে যায়। এপিসোড এখানেই শেষ হয়।